নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রাজ্য বাজেট। যেটা একদম গুরুত্বপূর্ণ একটা টপিক। তার কারণ হচ্ছে নতুন রাজ্য সরকার গঠনের পর এটাই প্রথম বাজেট। তো সেই বাজেট আজকে পেশ করেছেন আমাদের রাজ্যের অর্থমন্ত্রী, অর্থাৎ ফিনান্স মিনিস্টার স্বপন দাশগুপ্ত মহাশয়। রাজ্য বাজেটের কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমাদের যেগুলো জানা দরকার, সেইগুলো নিয়েই হচ্ছে আজকে আমাদের রাজ্য বাজেট। প্রথমে আমরা একটু বলে নিই কি রাজ্য বাজেটটা কি। রাজ্য বাজেট হলো একটা নির্দিষ্ট অর্থবর্ষ আছে, যেমন এটা হচ্ছে 26-27 অর্থবর্ষ। এই 26-27 অর্থবর্ষ বা যে কোনো একটা নির্দিষ্ট অর্থবর্ষে যে রাজ্য সরকার, মানে যে যে রাজ্যের বাজেট হবে সেই রাজ্যের সংশ্লিষ্ট রাজ্য সরকার, তার যে আয় মানে আনুমানিক আয়, সেই আয়টা বিভিন্ন রাজস্ব বাবদ হতে পারে, কর বাবদ হতে পারে, কেন্দ্রীয় আয় হতে পারে, মানে কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে কোনো আয় হতে পারে, সেই আয় থেকে আয় এবং তার একটা সম্ভাব্য ব্যয়, মানে বিভিন্ন রকম ধরনের যে জনকল্যাণকর যে প্রকল্পগুলো রয়েছে, পরিকাঠামো উন্নয়ন রয়েছে, প্রশাসনিক বিভিন্ন ধরনের খরচ রয়েছে, সেই যে বিস্তারিত একটা হিসেব, সেই বিস্তারিত হিসেবই হলো আমার বাজেট। অর্থাৎ এটি মূলত হচ্ছে রাজ্যের অর্থনৈতিক পরিকল্পনা এবং নীতি নির্দেশিকা, অর্থাৎ আগামী 1 বছরের জন্য রাজ্য কিভাবে চলবে সেইটাই ঠিক করে হচ্ছে বাজেট। তো এবারে যেহেতু নতুন সরকার গঠনের পর প্রথম বাজেট, সুতরাং আমরা সকলেই তাকিয়েছিলাম বাজেটের দিকেই আজকে দুপুরবেলা। প্রথমত হচ্ছে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছি যারা, তাদের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নতুন সরকার বিভিন্ন দপ্তরে প্রায় 1 লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ হবে। তোমরা অনেকেই বিভিন্ন সময় বলো যে কেন এখন নোটিফিকেশন আসছে না, সরকার তো অলরেডি 1.5 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল। তার কারণটা হচ্ছে রাজ্য বাজেটটাই হয়নি। এই যে বাজেট হলো সেখানে আমরা দেখলাম বিভিন্ন দপ্তরে 1 লক্ষ কর্মচারী নিয়োগ হবে। তার মধ্যে 20,000 হচ্ছে পুলিশে নিয়োগ হবে, অর্থাৎ যারা পুলিশের বিভিন্ন চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুযোগ আসতে চলেছে এই সামনের একটা বছর। 50,000 হচ্ছে আমাদের শিক্ষক, অশিক্ষক কর্মচারী, অধ্যাপক। বাকি থাকলো 30,000। সেই 30,000 নিয়োগ হবে বিভিন্ন দপ্তরে, যেমন সেগুলো এসএসসির মাধ্যমে কিছু নিয়োগ হতে পারে, গ্রুপ ডি গ্রুপ সি কিছু নিয়োগ হতে পারে, পিএসসির কিছু নিয়োগ হতে পারে, এছাড়া ডাব্লিউবিসিএস এর নিয়োগ হতে পারে। বিভিন্ন ধরনের যে সরকারি চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এই নিয়োগের কথা বলা হয়েছে। আচ্ছা, 10% রিজার্ভেশন, 10% সংরক্ষণ দেওয়া হয়েছে অগ্নিবীরদের জন্য। 33% সংরক্ষণ দেওয়া হয়েছে মহিলা সংরক্ষণ, অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা সুযোগ আসতে চলেছে সরকারি চাকরির ক্ষেত্রে। তার কারণ যে রিজার্ভেশন আমরা সকলেই জানি, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বলি। যেমন আমাদের ক্ষেত্রে এসসিদের রিজার্ভেশন ছিল এতদিন 22, মানে 22% আর কি, মানে 100-র মধ্যে যদি আমি ধরি এসটি রিজার্ভেশন ছিল 22, এসটি রিজার্ভেশন ছিল হচ্ছে 6, ওবিসি রিজার্ভেশন ছিল আমার 7%, এছাড়া ইডব্লিউএস এর 10%। তবে ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু এই রিজার্ভেশনটা নেই। আর আমাদের হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি ছিল 55%, মানে 55। এবার এইগুলোর ক্ষেত্রে বলছে প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে 33% মহিলা রিজার্ভেশন কিন্তু অটোমেটিকই ব্লক করে হয়ে গেল প্রথমেই। তারপর বাকি যে রিজার্ভেশনটা রয়েছে সেখানে কিন্তু বাকি, সুতরাং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা বিশাল বড় সুযোগ আসতে চলেছে। এবং তার সাথে সাথে বেতন বৃদ্ধিগুলো আমরা দেখে নিই। আইসিডিএস, আশা কর্মী এবং প্যারা টিচার যারা রয়েছে, সরকার এক ধাক্কায় আইসিডিএস, আশা এবং প্যারা টিচারদের জন্য 5,000 টাকা বেতন বৃদ্ধি করেছে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এদের জন্য 2,000 টাকা। ভিআরপি, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, মানে ভিসিটি টিম যারা ছিল তাদের ক্ষেত্রেও 3,000 টাকা। মিড ডে মিলের রাঁধুনিদের 1,000 টাকা ভাতা বৃদ্ধি। এছাড়া কিছু সামাজিক প্রকল্পের কথা বলা হয়েছে। অন্নপূর্ণা যোজনা, আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছেন সেই সমস্ত পরিবারের মহিলারা যারা মাসে 3,000 টাকা করে একটা আর্থিক সহায়তা পাবে। 36,000 কোটি অন্নপূর্ণা যোজনায় বরাদ্দ হয়েছে, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করেছে তারা নিঃসন্দেহে বেশ সংখ্যক মানুষ কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছেন। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে যে ফ্রি বাস,
সেটা আমরা অলরেডি জানি। এবং এই ফ্রি বাস পলিসির ক্ষেত্রে 550 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং সেখানে পিঙ্ক কার্ড ইস্যু করার কথা বলা হয়েছে। মানে এই পিঙ্ক কার্ড দেখালেই তারা ফ্রি বাস পরিষেবা পাবে। খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা যে কন্যাশ্রী প্রকল্প ছিল, অর্থাৎ যারা আর্থিকভাবে পিছিয়ে ছিল সেই সমস্ত পরিবারের মেয়েরা যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে এইচএস এর পর উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা 25,000 টাকা পেত, তারা এখন বর্তমানে 50,000 টাকা করে বা আর্থিক সহায়তা পাবে। অর্থাৎ কন্যাশ্রী বেড়ে 25,000 থেকে 50,000 হয়ে গেল। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে 21,000 টাকা। সরকারি এবং আধা সরকারি যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন তাদের ডিএ বৃদ্ধি, যেটা এতদিন মানে বহু প্রতীক্ষিত একটা ব্যাপার ছিল যে কত নতুন সরকার এলে একটা বড় অ্যামাউন্টের ডিএ দেবে, যেহেতু কেন্দ্রের সঙ্গে রাজ্যের বকেয়া ডিএ এর যে পার্থক্য সেটা অনেকটাই, তো রাজ্য সরকার এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধি করেছেন। অর্থাৎ আগে ছিল 18%, এখন 20% হয়ে বর্তমানে এই ডিএ হবে 38%, এবং সেটা 1 অক্টোবর থেকে যারা কর্মচারীরা রয়েছেন তারা পাবেন। অর্থাৎ এক ধাক্কায় মাইনে কিন্তু আমাদের অনেকটা বেড়ে গেল। সুতরাং যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু মন দিয়ে প্রিপারেশন নাও, কারণ নতুন সরকার এসছে, প্রচুর সুযোগ রয়েছে। কারণ আগের সরকারের ড্রব্যাকটাই তো ছিল রিক্রুটমেন্ট, কারণ আগের সরকারের প্রচুর জনমুখী প্রকল্প ছিল, তারপরেও সরকার চলে গেছে, তার কারণই ছিল রিক্রুটমেন্ট, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান। সুতরাং এটা কিন্তু বর্তমান সরকার কতটা সেই বিষয়টাকে নজর দিচ্ছে সেটা অবশ্যই আমাদের দেখার বিষয়। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ইন্টারভিউ রেসপেক্টে ভীষণ গুরুত্বপূর্ণ, নতুন 5টি জেলা তৈরি হচ্ছে। কলকাতা, কলকাতাকে একটা স্বতন্ত্র জেলা হিসেবে গড়ে তুলছে। হুগলি ভেঙে আরামবাগ, একটা জেলা অনেকটা বড় হয়ে যায় এবং সেক্ষেত্রে প্রশাসনিক কাজকর্ম একটা নির্দিষ্ট জায়গা থেকে চালানো খুবই মুশকিল হয়ে পড়ে। মুর্শিদাবাদ ভেঙে জঙ্গিপুর নতুন জেলা হচ্ছে। উত্তর 24 পরগনা ভেঙে বসিরহাট এবং দক্ষিণ 24 পরগনা ভেঙে সুন্দরবন। আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাঁথি, কাঁথিতে নতুন পুলিশ জেলা তৈরি হচ্ছে। মহকুমা তৈরি হচ্ছে গোপীবল্লভপুর, আরো কিছু পৌরসভা তৈরি হচ্ছে। হুগলি জেলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘোষণা হয়েছে, যেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মভিটে, অর্থাৎ হুগলি জেলার বলগড় ব্লকের জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটে। সেখানে সরকার 125 ফুট উচ্চতার একটা মূর্তি স্থাপন করতে চলেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা খবর। সংস্কৃত শিক্ষার প্রচারের ক্ষেত্রে 50 কোটি টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। আর দুর্গাপুজো যেহেতু ইউনেস্কো একটা সম্মান পেয়েছে সেটা আমরা সকলেই জানি, এবং দুর্গাপুজো বাঙালিদের একটা আবেগ, দুর্গাপুজোর প্রচার অভিযানের ক্ষেত্রে একটা নতুন মানে রাজ্য সরকার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে। আচ্ছা, এবার আমরা খুব গুরুত্বপূর্ণ জেলাগুলোকে নিয়ে পড়বো, প্রত্যেকটা জেলায় কি কি নতুন তৈরি হচ্ছে। ঝাড়গ্রামে তৈরি হতে চলেছে নতুন ট্রাইবাল ইউনিভার্সিটি, অর্থাৎ যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উন্নয়নের জন্য ট্রাইবাল ইউনিভার্সিটি শুরু হতে চলেছে ঝাড়গ্রামে, যেটা খুব গুরুত্বপূর্ণ। ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় নতুন করে বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি নতুন করে গড়ে উঠতে চলেছে। উত্তরবঙ্গ অন্যবার কিন্তু বাজেট থেকে অনেকটাই পিছিয়ে থাকে, এবার কিন্তু উত্তরবঙ্গকে ঢেলে সাজানো হচ্ছে। প্রথমত হচ্ছে উত্তরবঙ্গে একটা স্টেডিয়াম তৈরি করা হবে, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। উত্তরবঙ্গের যে বিভিন্ন জেলাতে রয়েছে সেই জেলাগুলোতে ইন্ডোর স্টেডিয়ামের মতো করে স্টেডিয়াম তৈরি করা হবে। যে বিধানসভা ওয়াইজ মিনি ইন্ডোর স্টেডিয়াম গুলো তৈরি করা হবে 5 কোটি টাকা বরাদ্দে। উত্তরবঙ্গের এছাড়াও মেডিকেল কলেজ, মোট মেডিকেল কলেজ তৈরি করা হচ্ছে 4টি, তার মধ্যে আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর আর একটা হচ্ছে পশ্চিম বর্ধমান। এছাড়া উত্তরবঙ্গে আইআইটি তৈরি করা হচ্ছে, আইআইএম তৈরি করা হচ্ছে। শিলিগুড়ির ক্ষেত্রে আইটি পার্ক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে এইমস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইমস এর আগে উত্তরবঙ্গে তৈরির কথা চিন্তা ভাবনা হয়েছিল এবং মানুষের যে চাহিদা ছিল সেই চাহিদা মিটতে চলেছে। এইমস থেকে শুরু করে ক্যান্সার হসপিটাল, স্বাস্থ্য ক্ষেত্রকে কিন্তু ঝেলে সাজানো হচ্ছে। এবং দার্জিলিং এ যেমন নতুন করে সুপার স্পেশালিটি একটা হসপিটাল তৈরি হচ্ছে। নতুন সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1200 কোটি টাকা বরাদ্দ করেছে এবং ঘাটাল মাস্টার প্ল্যান
ভীষণ চর্চিত একটা বিষয়, সেটা আমরা সকলেই জানি। আচ্ছা, আর একটা জিনিস সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিমানবন্দর। নতুন বিমানবন্দর তৈরি হচ্ছে কলকাতার আশেপাশেই, একটা নতুন বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কলকাতা বিমানবন্দরে আমাদের যে বিমানবন্দর অলরেডি এক্সিস্টিং সেখানে যাত্রীর চাপ কমানোর জন্য নতুন কাছাকাছি একটা বিমানবন্দর তৈরি করা হবে। এবার হচ্ছে মেট্রো, মেট্রো পরিষেবা, সেটা খুব গুরুত্বপূর্ণ। কলকাতায় প্রথম মেট্রো পরিষেবা চালু হয়, সেটা আমরা সকলেই জানি। এবার কলকাতার পর জেলাতে পৌঁছে যাচ্ছে মেট্রো পরিষেবা। কোথায় কোথায়? শিলিগুড়ি মানে উত্তরবঙ্গ, দুর্গাপুর এবং আসানসোল, এই তিনটে জায়গায় নতুন করে মেট্রো প্রকল্প শুরু হচ্ছে, যেটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ যে কোনো প্রকল্প যেটাই শুরু হোক না কেন, সেখানে কিছু কর্মসংস্থান হবে, মানুষের যাতায়াতের সুবিধা বাড়বে। বিনামূল্যে বিভিন্ন পরীক্ষার জন্য যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার নিতে পারছে না, বিনামূল্যে কোচিং সেন্টার, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা, যেমন হচ্ছে WBCS, ইউপিএসসির মতো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বিনামূল্যে কোচিং সেন্টার তৈরি করা হচ্ছে। আচ্ছা, মডেল স্কুলের জন্য 2100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। হচ্ছে রাজ্য পরিবহন সংস্থা যে চুক্তিভিত্তিক কন্ডাক্টররা রয়েছেন তাদের ক্ষেত্রে ন্যূনতম বেতন 16,000 টাকা করতে হবে। আর যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছি স্পেশালি তাদের জন্য, মিড ডে মিল 6 টাকা 78 যেটা ছিল, সেটা বর্তমানে হয়ে যাচ্ছে ছাত্র পিছু 10 টাকা। অর্থাৎ খাওয়া দাওয়ারের মান কিন্তু অত্যন্ত বাড়তে চলেছে মিড ডে মিলের। সেখানে আমার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস হয়ে গেছে, সেটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে যেটা বয়সের ঊর্ধ্বসীমা, 5 বছরের যে বয়সের ঊর্ধ্বসীমা ছিল, সেটা কিন্তু সেটা কিন্তু সেই ছাড়টা কিন্তু ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই ছাড়টা থাকবে 2 বছর, 2 বছরের জন্য। এবার এখন আমাদের এটাই দেখার যে এই যে 1 লক্ষ টোটাল রিক্রুটমেন্টটা, সেটা এই 2 বছরের মধ্যে কমপ্লিট হয় নাকি এবং প্রত্যেকে এর আওতায় আসে নাকি, সেটা আমাদের এখন দেখতে হবে। কারণ সরকার তার বাজেটে সেটা ঘোষণা করছে, এখন কতটা ইমপ্লিমেন্টেশন করবে সেটা সরকারের উপর ডিপেন্ড করছে। বিভিন্ন ধরনের ফ্লাইওভার বা ব্রিজের ক্ষেত্রে 2900 কোটি টাকা বরাদ্দ হয়েছে। যেমন চিংড়িঘাটার ক্ষেত্রে 900 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ভাগীরথীর ওপর তোমার সেতু নির্মাণ করতে 1200 কোটি টাকা, ময়ূরাক্ষীর ওপর সেতু নির্মাণ করতে 800 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সুন্দরবনের বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট করার জন্য, সেটা যোগাযোগ ব্যবস্থা হোক, সুন্দরবন ডেভেলপ করার জন্য 150 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের যে নিয়োগ কমিটি তৈরি হবে, এবং সেই নিয়োগ কমিটিতে খুব ভালো সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে যে নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক কর্মী থাকবে না। এটা অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এটা অত্যন্ত একটা ভালো পদক্ষেপ, যদি সরকার সেটা মেনটেন করতে পারে তো ওয়েল এন্ড গুড, অবশ্যই খুব ভালো সিদ্ধান্ত। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি সরকারি নতুন প্রকল্প শুরু করতে চলেছে, সেটা হচ্ছে ভরসা কর্মসূচি। যখন আমি জনমুখী প্রকল্পগুলো বললাম সেই সময় আমার একটু মিস হয়ে গেছে। এই ভরসা কর্মসূচিতে কি হবে? শিক্ষিত যে বেকার রয়েছে, যোগ্য শিক্ষিত বেকার যাদের বয়স হচ্ছে 21 থেকে 45 বছরের মধ্যে, যে সমস্ত যোগ্য শিক্ষিত বেকার রয়েছে তাদেরকে, যারা গ্র্যাজুয়েট, তাদেরকে হচ্ছে মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবং যারা গ্র্যাজুয়েট নন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, তাদের জন্য মাসে 2,000 টাকা আর্থিক সহায়তা বরাদ্দ করা হচ্ছে। এখানে একটাই কথা বলা হয়েছে, এবং তাদের পারিবারিক ইনকাম যদি 1 লক্ষ টাকার নিচে হয় তাহলে তারা কিন্তু এই প্রকল্পের সুযোগ পেতে পারে বা এই প্রকল্পের সুযোগ পাবে। আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্প শুরু হতে চলেছে। এই হচ্ছে আমাদের এক নজরে রাজ্য বাজেট, যেটা আজকে আমাদের অর্থমন্ত্রী রয়েছেন স্বপন দাশগুপ্ত মহাশয়, তিনি আজকের এই বাজেট পেশ করেছেন। এবং বাজেট স্বভাবতই প্রচুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন বাজেটে। এখন কতটা সরকার ইমপ্লিমেন্টেশন করবে সেটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো আজকে এক নজরে বাজেটটা নিয়ে আমরা আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যদি কোনো জায়গায় কোনো কিছু মিসিং হয়ে থাকে তাহলে একটু কমেন্টে আমাকে জানিও। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই যারা নতুন আমার ভিডিওটাকে দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।